প্রথমেই দেখে নেব 30টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। এফআইআর খারিজ করতে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র। শুভেন্দুর অভিযোগের পরেই পদক্ষেপ করেছিল কমিশন। চৌঠামের পরে বাংলায় পরিবর্তন, কাটোয়ার সভা থেকে 15 বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের হুঁশিয়ারি মোদির। ভোটার তালিকা থেকে বাদ পড়াদের ভবিষ্যৎ কি? এই বিপুল সংখ্যক মানুষকে বাদ দিয়ে ভোট করাতে পারে কমিশন? শিক্ষকদের ডিএ নিয়ে বড় খবর, বকেয়া মেটানোর আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহার্ঘ ভাতা বৈষম্য অবৈধ, সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় কর্মচারীদের দিল স্বস্তি। লক্ষ্মীর ভাণ্ডারে বড় ধামাকা, এপ্রিলের শুরুতেই অ্যাকাউন্টে ঢুকছে বাড়তি টাকা, জানুন নবান্নের নতুন নিয়ম। পুরনো ভোটার কার্ডেই ভোট নাকি নতুন পাবেন, এসআইআর শেষে বড় আপডেট। ভোটের মুখে স্কুলেই বিরাট বিস্ফোরণ, বোমার আঘাতে তছনছ সব, চতুর্দিকে ছোটাছুটি। মহিলাদের মাসে 3000 টাকা, আর কি রয়েছে বিজেপির সংকল্পপত্রে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর 2023 সালে বিজেপির প্রতীকে বয়াল গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হন। তবে 2026 সালে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হলেও তিনি সেই পদ থেকে ইস্তফা দেননি বলে অভিযোগ পবিত্র কর, শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শুক্রবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর খারিজের আবেদন জানান। পাশাপাশি সম্ভাব্য আইনি পদক্ষেপ থেকে সুরক্ষা চেয়ে রক্ষা কবচের আবেদনও করেছেন তিনি। শুক্রবারই বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান পবিত্র। আদালত তাকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বলে সূত্রের খবর। একই সঙ্গে জরুরি ভিত্তিতে শুনানির আবেদনও করেছেন তিনি। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে ইঙ্গিত মিলেছে। আগামী 23 এপ্রিল প্রথম দফায় ভোট নন্দীগ্রামে, তার আগেই এই মামলার শুনানি চান তৃণমূল প্রার্থী। উল্লেখ্য, বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর অভিযোগ ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। বুধবার হলদিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে এসে তিনি নিশানা করেন পবিত্রকে। বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে শুভেন্দু দাবি করেন তিনি স্ক্রুটিনির সময় কোনো আপত্তি জানাননি, যদিও চাইলে পবিত্রর প্রার্থীপদ বাতিল হয়ে যেতে পারত। শুভেন্দুর আরও প্রশ্ন, একই ব্যক্তি কিভাবে দুই রাজনৈতিক দলের সদস্য হতে পারেন? তার অভিযোগ, পবিত্র বিজেপির প্রতীকে পঞ্চায়েত সদস্য হয়েও তৃণমূলের প্রতীকে হিসাবে নির্বাচনে লড়ছেন, যা আইন বিরুদ্ধ। এই মন্তব্যের পরেই বিষয়টি নিয়ে সরব হয় নির্বাচন কমিশন। বুধবার রাতের এই অভিযোগের পর দ্রুত পদক্ষেপ করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার পবিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পবিত্র জানান তিনি প্রথমে বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। পরে তিনি জানিয়েছিলেন আইনের পথেই তিনি নিজের পদক্ষেপ করবেন। সেই অনুযায়ী শুক্রবারই তিনি আদালতের দ্বারস্থ হন। 2026-এর বঙ্গ নির্বাচনের পারদ ক্রমশ চড়ছে। আর এই আবহেই শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় এক মেগা নির্বাচনী জনসভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল সরকারের 15 বছরের দুর্নীতির হিসাব নেওয়ার হুঁশিয়ারির পাশাপাশি বাংলায় পালাবদলের ডাক দিয়ে জনসাধারণের সামনে ফের তুলে ধরলেন বিজেপির 6 গ্যারেন্টি। এদিনের সভা থেকে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন আগামী 4 মের পরেই রাজ্যে পরিবর্তন হওয়া নিশ্চিত। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের 6টি গ্যারেন্টি দিয়েছিলাম, সেগুলি পূরণের সময় এসেছে। তৃণমূলের নির্মম সরকারের ভয়ের রাজকে সরিয়ে ভরসায় বদলে দেবে আমার গ্যারেন্টি। রাজ্যে চলা লাগাতার দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তিনি ঘোষণা করেন বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতি নিয়ে শ্বেতপত্র জারি করা হবে। মোদির কথায় যাতে তৃণমূলের সব সিন্ডিকেট, সব দুর্নীতিগ্রস্তদের হিসাব করা যায়, 15 বছরের হিসাব হবে। পাশাপাশি তিনি আশ্বাস দেন কাটমানি সংস্কৃতি বন্ধ করে রাজ্যের সমস্ত সরকারি কাজের ক্ষেত্রে নিয়ম মেনে টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা হবে। বিজেপির নির্বাচনী ইস্তেহারে উল্লেখিত নারী ও যুব কল্যাণমূলক প্রকল্পগুলির কথা এদিন বিশেষ জোর দিয়ে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি ঘোষণা করেন রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে মহিলাদের প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা মিলবে। নারী সুরক্ষার ওপর জোর দিয়ে মোদি বলেন বিজেপির আমলে এই রাজ্যের মহিলারা নিরাপদে নির্ভয়ে যাতায়াত করতে পারবেন। রাজ্যের বেকারত্ব ও নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়ে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন বিজেপি এলে যুব সমাজ লক্ষ লক্ষ চাকরি পাবে, বেকারদের ভাতাও দেওয়া হবে। শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দুর্নীতিতে যে সমস্ত প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সরকারি চাকরিতে বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া রাজ্যেও রোজগার মেলা ও আয়োজন করা হবে।
সমস্ত শূন্যপদ পূরণ করা হবে এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করার গ্যারান্টিও দেন তিনি। এসআইআর পর্ব আপাতত শেষ। ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে। বিচারাধীন ভোটারদের মধ্যে থেকে 27,16,393 নাম বাদ গেছে। এর আগে গত 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরের হিসেব অনুসারে বাদ গেছিল 63,66,952 জনের নাম। অর্থাৎ সব মিলিয়ে মোট 90,83,345 লক্ষ ভোটারের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। প্রশ্ন একটাই, এই বাদ যাওয়ার তালিকায় পড়ে যাওয়া বৈধ ভোটারদের কি হবে? এখনও পর্যন্ত ট্রাইব্যুনালের যা গতি প্রকৃতি তাতে এবারের ভোটে এরা ভোট দিতে পারবেন না তা প্রায় নিশ্চিত হয়ে গেছে। ট্রাইব্যুনাল কিভাবে কাজ করবে তাও স্পষ্ট বা স্বচ্ছ নয়, কিন্তু এভাবে বৈধ ভোটারদের তালিকার বাইরে রেখে ভোট প্রক্রিয়া আদৌ করা যায় কিনা প্রশ্ন তা নিয়েই। এ বিষয়ে সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সোমবার। এসআইআর পর্বের আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল 7,66,37,529, যা এসআইআর প্রক্রিয়া শেষে দাঁড়িয়েছে 6,77,20,728। এর মধ্যে নতুন বৈধ ভোটার হিসেবে যুক্ত হয়েছে 1,88,707টি নাম। জেলাভিত্তিক হিসেবে সবথেকে বেশি মানুষ বাদ গেছেন উত্তর 24 পরগনা জেলায়, মোট 12,60,096 জন। এরপরেই দক্ষিণ 24 পরগনা, মোট বাদ 10,91,098 জন। মুর্শিদাবাদে মোট 7,48,959 জন, হাওড়ায় 5,95,916 জন, নদিয়ায় 4,87,565 জন, মালদহে 4,59,530 জন, হুগলিতে 4,68,939 জন, কলকাতা উত্তরে 4,47,541 জন এবং কলকাতা দক্ষিণে 2,49,619 জন বাদ পড়েছে। এই হিসেব 7 এপ্রিল পর্যন্ত। শুধুমাত্র যদি বিচারাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন তালিকা থেকে বাদের হিসেব ধরা হয়, সেক্ষেত্রে সবথেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদে। এরপর তালিকায় আছে উত্তর 24 পরগনা, মালদহ, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দিনাজপুর, হাওড়া, হুগলি, কোচবিহার এবং বীরভূমের নাম। এছাড়াও রাজ্যের সব জেলা থেকেই বড় সংখ্যায় ভোটাররা বাদ পড়েছেন। রাজ্য রাজনীতিতে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে টানাপোড়েনের মাঝে শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হারোয়ার এক জনসভা থেকে তিনি আশ্বাস দেন 2016 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএ শীঘ্রই পেতে চলেছেন রাজ্যের শিক্ষক শিক্ষিকারা। নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মচারীদের পাশাপাশি শিক্ষকদের একাংশের মধ্যে বকেয়া ডিএ নিয়ে তীব্র ক্ষোভ দানা বেঁধেছিল। সম্প্রতি শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ডিএ বঞ্চনা নিয়ে সরব হয়ে নির্বাচনের ময়দানে তার প্রভাব দেখানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 2016 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ রাজ্য সরকার ইতিমধ্যে সরকারি কর্মীদের একাংশকে দিয়েছে এবং শিক্ষকদের ক্ষেত্রেও সেই বকেয়া শীঘ্রই মেটানো হবে। উল্লেখ্য, এবারের বাজেট অধিবেশনে রাজ্য সরকারের পক্ষ থেকে 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল, যা 1 এপ্রিল থেকে কার্যকর হওয়ার কথা। যদিও ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরেও সেই বর্ধিত ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি না আসায় কর্মচারী মহলে এক প্রকার অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন চালুর প্রতিশ্রুতি দেওয়ার চাপ আরও বাড়ে। তবে মুখ্যমন্ত্রী এদিন পাল্টা দাবি করেন, রাজ্য ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশনের ঘোষণা করেছে। শিক্ষক শিক্ষিকাদের বকেয়া মেটানোর এই বার্তায় শিক্ষা মহলে জমে থাকা ক্ষোভ কিছুটা প্রশমিত হবে বলে মনে করছে শাসক দল। বাজেটে ঘোষিত 4% বর্ধিত ডিএ এবং পুরনো বকেয়া মেটানো, এই দুই ইস্যু এখন ভোটের মুখে শিক্ষকদের মন জয়ে কতটা কার্যকরী হয় সেটাই দেখার। সুপ্রিম কোর্ট এক যুগান্তকারী রায়ে জানিয়েছে যে মহার্ঘ ভাতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার কর্মরত কর্মচারী মধ্যে বৈষম্য করতে পারে না। মুদ্রাস্ফীতি উভয়কেই সমানভাবে প্রভাবিত করে এবং আর্থিক সংকট সাংবিধানিক অধিকার লঙ্ঘনের ভিত্তি হতে পারে না। সুপ্রিম কোর্ট শুক্রবার 10 এপ্রিল একটি যুগান্তকারী রায় দিয়েছে, যেখানে বলা হয়েছে যে ডিএ বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকারগুলি কর্মরত কর্মচারী এবং পেনশনভোগীদের মধ্যে বৈষম্য করতে পারবে না। অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমতার অধিকারকে সমর্থন করে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বিচারপতি মনোজ মিশ্র এবং প্রসন্ন বি ভারালের একটি বেঞ্চ কেরালা রাজ্য এবং কেরালা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এর দায়ের করা অ্যাপিলগুলি খারিজ করে দিয়েছে এবং এই বিষয়টি নিশ্চিত করেছে যে মুদ্রাস্ফীতি এবং অবসরপ্রাপ্ত উভয় কর্মচারীকেই সমানভাবে প্রভাবিত করে। মামলাটি 2021 সালের। সেই সময়ে কেরালা সরকার এবং কেএসআরটিসি তীব্র আর্থিক সংকটের কথা উল্লেখ করে কর্মরত কর্মচারীদের তুলনায় পেনশনভোগীদের জন্য কম মহার্ঘ ভাতার ন্যায্যতা প্রমাণের চেষ্টা করেছিল। তারা পেনশনভোগী এবং কর্মীদের দুটি পৃথক শ্রেণী হিসেবে মনে করে এটিকে একটি নীতিগত বিষয় বলে আখ্যা দিয়েছিল।
সেই সময়ে কর্মচারীদের 14% ডিএ এবং পেনশনভোগীদের 11% ডিআর দেওয়া হতো। কেরালা সরকার এবং কেএসআরটিসি উভয়ই যুক্তি দিয়েছিল যে তাদের আর্থিক অবস্থা খারাপ এবং তারা সবাইকে সমান মহার্ঘ ভাতা দিতে পারবে না। সুপ্রিম কোর্ট কেরালা সরকার এবং কেএসআরটিসির যুক্তি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে বলেছে যে আর্থিক সীমাবদ্ধতা সাংবিধানিক অধিকার লঙ্ঘনের ভিত্তি হতে পারে না। তাদের মধ্যে বৈষম্য করা সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। আদালত বলেছে যে পেনশনভোগী এবং কর্মরত কর্মচারী উভয়কেই সমানভাবে মুদ্রাস্ফীতির সম্মুখীন হতে হয়। সুপ্রিম কোর্ট কেরালা হাইকোর্টের সেই সিদ্ধান্তকে বহাল রেখেছে, যেখানে কেএসআরটিসিকে কর্মরত কর্মচারীদের সমান হারে পেনশনভোগীদের মহার্ঘ ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়। সামনে 26 বিধানসভা নির্বাচন, আর তার আগেই এই প্রকল্পের ভাতার পরিমাণ ও টাকা ঢোকার সময় নিয়ে বড়সড় আপডেট সামনে এলো। অনেক গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও সঠিক অঙ্ক নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। এপ্রিলে ঠিক কত টাকা পাবেন আপনি জেনে নিন বিশদে। ভাতার পরিমাণে বড় বৃদ্ধি নবান্ন সূত্রে খবর। 2026 সালের নির্বাচনের আবহে গৃহবধূদের জন্য ভাতার পরিমাণ আগেই বাড়ানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। বর্তমানে সাধারণ শ্রেণী প্রতি মাসে পাচ্ছেন 1500 টাকা, সংরক্ষিত শ্রেণী প্রতি মাসে পাচ্ছেন 1700 টাকা। এপ্রিলের শুরুতে অ্যাকাউন্টে 500 টাকা। কেন এই ধোঁয়াশা? এপ্রিল মাস শুরু হতেই অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 500 টাকা বা 1200 টাকা ক্রেডিট হওয়া মেসেজ এসেছে। এতেই ছড়িয়েছে বিভ্রান্তি। অনেকের প্রশ্ন, ভাতা কি তবে কমিয়ে দেওয়া হলো? আসলে নবান্ন সূত্রে জানা গেছে এটি কোনো ভাতা হ্রাস নয়, বরং প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেকের বকেয়া বা কিস্তির টাকা ভেঙে ভেঙে ঢুকছে। যারা গত বছর আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি, তাদের বকেয়া মেটানোর কাজ চলছে। আপনার টাকা কবে ঢুকবে? নবান্নের আধিকারিকদের মতে এপ্রিল মাসের মূল কিস্তির টাকা মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অধিকাংশ গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যাদের টাকা এখনও ঢোকেনি বা কম ঢুকেছে তাদের চিন্তার কারণ নেই। খুব শীঘ্রই বাকি টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। জরুরি টিপস, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক এবং কেওয়াইসি আপডেট করা আছে কিনা যাচাই করে নিন। এই ত্রুটি না থাকলে টাকা ঢুকতে সমস্যা হওয়ার কথা নয়। কেন টাকা ঢুকতে দেরি হচ্ছে? সম্প্রতি লক্ষ লক্ষ নতুন আবেদন জমা পড়েছে। সেই ডাটাবেস যাচাই এবং সার্ভারের সমস্যার কারণে টাকা ক্রেডিট হতে কিছুটা সময় লাগছে। তবে রাজ্য সরকার আশ্বস্ত করেছে যে যোগ্য প্রত্যেক সুবিধাভোগী নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের প্রাপ্য টাকা পেয়ে যাবেন। 2026 সালের ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের বড় প্রক্রিয়া এসআইআর শেষ হয়েছে। এই প্রক্রিয়ায় বহু নাম যাচাই বাছাই করা হয়েছে। অনেকের নাম বাদও পড়েছে, আবার অনেকের নাম নতুন করে যুক্ত হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভোট দিতে গেলে কি নতুন ভোটার কার্ড লাগবে নাকি পুরনো কার্ডেই কাজ চলবে? ভোটার কার্ড নিয়ে বড় 2025 সালের নভেম্বর মাসে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া এখন কার্যত শেষের পথে। ইতিমধ্যে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে নতুন করে কোনো নির্দেশ না এলে এই তালিকা ধরেই ভোট অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে অনেক ভোটারের মনে একটা বড় প্রশ্ন উঠেছে, এখন কি নতুন ভোটার কার্ড দেওয়া হবে নাকি পুরনো কার্ড নিয়েই ভোট দিতে হবে? কমিশন সূত্রে খবর, আপাতত নতুন করে সবার জন্য ভোটার কার্ড দেওয়ার কোনো পরিকল্পনা নেই। যাদের পুরনো ভোটার কার্ড রয়েছে তারা সেটি নিয়েই ভোট দিতে পারবেন। কারা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন? 28 ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। সেই তালিকায় প্রায় 60 লক্ষ নাম অ্যাডজুডিকেশনের জন্য রাখা হয়েছিল। পরে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই নামগুলির নিষ্পত্তি করা হয়েছে। এরপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই কাজও এখন শেষ। ফলে যাদের নাম প্রথম ফাইনাল লিস্টে ছিল অথবা পরে সাপ্লিমেন্টারি লিস্টে যুক্ত হয়েছে তারা পুরনো ভোটার কার্ড নিয়েই নির্ভয়ে ভোট দিতে পারবেন। ট্রাইব্যুনালে থাকা নামগুলোর কি হবে? তবে সব সমস্যার সমাধান এখনও হয়নি। সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছিল তাদের মধ্যে অনেকেই ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। এই মামলাগুলির শুনানি চলছে। ফলে ভবিষ্যতে কারো কারো নাম আবার ভোটার তালিকায় যুক্ত হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যাদের নাম আগে বাদ পড়েছিল তাদের ভোটার কার্ডও নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। এখনও অবধি তাদের নাম ফের যুক্ত হয় তাহলে তারা পুরনো কার্ডে ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি নির্বাচন কমিশন।